আসসালামু আলাইকুম। গোষ্ঠী মফস্বলের পক্ষ থেকে প্রতিনিয়ত শুরু করছি নতুন একটি ভৌতিক ঘটনাটি। আজকের ঘটনাটি পাঠিয়েছেন রফিক মোল্লা। তিনি যে ঘটনাটি পাঠিয়েছেন ঘটনাটি প্রায় 50 বছর আগের একটি ঘটনা। ঘটনাটি উনি যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ছি। আমাদের এলাকার একটি গ্রামের নাম চাঁদের টেক। বলে রাখা ভালো যে গ্রামের কয়েক জায়গায় ঘন জঙ্গল, মূলত কাহিনী ওই জঙ্গল ঘিরেই। আমি সেদিন বাড়িতে হঠাৎ শুনলাম চাঁদের টেক গ্রামের একজন মারা গিয়েছেন। কৌতূহলবশত আমি জানতে চাইলাম কিভাবে মারা গেলেন। দাদি আমাকে বলতে লাগলেন যে লোকটি মারা গেছে সে নাকি আমাদের গ্রামের লোক না, তিনি অন্য একটি এলাকার লোক। তিনি মূলত এসেছিলেন তার মেয়ের বাড়িতে বেড়ানোর জন্য। তার বাড়ি থেকে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। ব্যানে করে রওনা হলেন মেয়ের বাড়ির উদ্দেশ্যে। প্রতিমধ্যে ব্যানওয়ালা বলল জঙ্গলটা খারাপ, তাই সে আর যেতে পারবে না। লোকটি আর কি করার, তিনি ভ্যান থেকে নেমে হাঁটা শুরু করলেন। তিনি ভাবলেন ব্যানওয়ালা হয়তো জঙ্গলের ভিতর দিয়ে আসতে ভয় পায়, এবং তিনি মনে মনে ভাবতে লাগলেন হয়তোবা তিনি ভূত বিশ্বাস করেন, তাই আর যেতে চাইছিলেন না। তিনি দেখলেন সন্ধ্যা নামছে, আর দেরি না করে মাগরিবের আজানও পড়বে, তাড়াতাড়ি চলে যাব। এবং তিনি আরও ভাবলেন যেহেতু মাগরিবের আজান দিবে সেহেতু তিনি নামাজ পড়েই রওনা হবেন। তিনি ভাবলেন নামাজের তো দেরি হচ্ছে, কি করা যায়, মেয়ের বাড়ি তো অনেক দূর, রাস্তা দিয়ে গেলে নামাজ কাজা হয়ে যাবে। তাই তিনি শর্টকাট রাস্তা খুঁজে বের করতে লাগলেন। হঠাৎ দেখলেন জঙ্গলের ভেতর দিয়ে একটি সোজা রাস্তা চলে গেছে আরেকটি বড় রাস্তার কাছে। তিনি চিন্তা করলেন এই রাস্তা ধরে গেলে যদি নামাজ পড়তে পারি তাহলে হয়তোবা ভালো হবে। তাই তিনি হাতে টর্চ জ্বালিয়ে হাঁটা শুরু করলেন। বলে রাখা ভালো যে জঙ্গলটি এত ঘন ছিল যে দিনের বেলায় সূর্যের আলো ঠিকমতো দেখা যায় না। তিনি এগোচ্ছে, কিছুক্ষণ যাওয়ার পর কে যায় তার নাম ধরে ডাকছিল। তিনি ভাবলেন হয়তোবা বিআই মশাই, কেননা কণ্ঠটা তার বিআই মশাইয়ের মতোই মনে হচ্ছিল। তিনি ফিরে দেখলেন কেউ নেই। তিনি একটু ভয় পেলেন, আবার হাঁটা শুরু করলেন সামনের দিকে। কণ্ঠ এবার কর্কশ ভাষায় বলে উঠল, কি খবর, কই যাচ্ছেন, থামুন। লোকটি এবার একটু ভয় পেয়েই পিছনে ফিরে তাকালেন, দেখলেন কেউ নেই। আবার যখন সামনে ফিরতে যাবেন হঠাৎ সামনে একজন সাদা রঙের জুব্বা পরা দাড়িওয়ালা হুজুর দাঁড়িয়ে আছেন। তিনি এতটাই ভয় পেয়েছিলেন হুজুরকে দেখে তিনি প্রায় মারা যাবেন এমন অবস্থা। হুজুর বললেন, তোকে না থামতে বলছিলাম, থামলে না কেন? বারবার সেই ব্যক্তি ওনাকে জেরা করছে এবং বলতে লাগলো তোকে শাস্তি পেতে হবে। লোকটি ভয়ে বলতে লাগলো, কি শাস্তি? হুজুর বললেন, চল, মৃত মানুষকে তুই মাটি দিবি, কবর খনন করা আছে, আমাদের একজন লোক কমও ছিল, এখন তুই চল। বলতে না বলতে চারজন হুজুর একটা সাদা কাপড় লাশবাহিত জড়ানো একটা খাটিয়ে নিয়ে আসলো। তারপর হুজুর বললেন, চল। সে অজ্ঞত পিছনে যেতে বাধ্য হলেন। যেতে যেতে একটি ঘন জায়গায় এসে পৌঁছলেন। দেখলেন সামনে একটা কবর আর চারদিকে আলো জ্বলছে। তাকে হুজুর বললেন কবরের ভিতর নামতে। লোকটি ভয়ে ভয়ে কবরের ভিতর নামলেন। লাশটিকে কবরের উপর থেকে দেওয়া হলো তার কাছে। যখনই সে কবরের ভিতর লাশটি রাখতে যাবে, লাশটি কবরে রাখতে এক ঝটকা বাতাসে লাশের মুখ খুলে গেল। লোকটি যা দেখলেন তা দেখার জন্য মোটে প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন এটা তো অন্য কারো না, এটা তার নিজেরই লাশ। তিনি এটা দেখার পর ভয়ে জড়সড় হয়ে গেলেন। ইতিমধ্যে এশার নামাজের আযান শুরু হয়ে গেল। হুজুর চলে যাওয়ার আগে বললেন এই কথা কাউকে না বলতে, যদি সে বলে সে মারা যাবে। আযান শেষ হওয়ার পর তিনি লক্ষ্য করলেন তিনি সেই বড় রাস্তার কাছে এসে পৌঁছেছেন। তিনি হতভম্ব হলেন, তাহলে এতক্ষণ কি ঘটেছিল? এটা কি আদৌ সত্যি? তিনি কোনো কথা না বলে এক দৌড়ে মেয়ের বাড়ির সামনে এসে বেহুশ হয়ে গেলেন। তার 2 দিন পর জ্ঞান ফিরে আসলে তিনি সমস্ত ঘটনা খুলে বলেন, এবং খুলে বলার সঙ্গে সঙ্গে তিনি মারা যান। ঘটনাটি এতটুকুই ছিল। ঘটনাটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ। আমার বয়স যখন 6 থেকে 7 বছর। ঘটনাটি তখনকার। কিছু কিছু মনে আছে, আর কিছু ঘটনা প্রায় আম্মু, খালা আর মামির কাছ থেকে শোনা যায়। আমার বড় ভাই আর আমি মামার বাসায় যাব জন্মদিনের অনুষ্ঠানের জন্য। সেদিন আম্মুর অনেক জ্বর থাকায় আম্মু যেতে পারে নাই, তাই আমাকে আর ভাইয়াকে পাঠিয়ে দেওয়া হয়। তো ভাইয়া আমাকে নিয়ে মামার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। হেঁটে যেতে প্রায় 20 থেকে 30 মিনিট সময় লাগে। আমরা থাকি ঢাকার নাজিমুদ্দিন রোডে। তো ভাইয়া আমাকে নিয়ে হোটেলে যাই দুষ্টুমি করতে করতে। একটা রাস্তার পরে যেখানে একটা কবরস্থান ছিল, সেই কবরস্থানের সোজা একটি বাড়ি ছিল।
সেই বাড়ির গেটের সামনে একটি বিড়াল বসেছিল। বিড়ালটি খুব সুন্দর ছিল দেখতে আর অনেক ভদ্রভাবে বসা ছিল। তখন আমরা অনেক ছোট, তাই এত কিছু বুঝতাম না। ভাইয়া বিড়ালটিকে একটা লাথি দিয়ে ফেলে দেয় আর আমাকেও বলে তুইও দে। আমি তেমন সাহস পাচ্ছিলাম না যদি কামড় দেয়, তাই আমি থুতু ফেলি বিড়ালটির গায়ে। তখন আসরের আজান দিচ্ছিল। তারপর দুষ্টুমি করতে করতে মামার বাড়িতে চলে আসি। সেখানে আরো অনেক বাচ্চা খেলাধুলা করছিল। আমি আমার ভাইয়ের সাথে এক কোণে চেয়ারে বসেছিলাম চুপচাপ করে। হঠাৎ মামি লক্ষ্য করলো আমরা চুপচাপ বসে আছি। মামি দেখতে এসে দেখে আমাদের দুজনের প্রচন্ড জ্বর। এটা দেখে মামি আম্মুকে ফোন দিয়ে অনেক বকা, কেন আমাদেরকে একা ছাড়লো এত জ্বর নিয়ে। আম্মু এটা শুনে পুরোই অবাক, আমাদেরকে সুস্থ পাঠালো আর হঠাৎ জ্বর আসলো কিভাবে। পরে মামি আমাদের দুজনকে রিক্সা করে বাসায় দিয়ে যায়। এদিকে আম্মুর জ্বর, আব্বু একাই দেখাশোনা করছেন। হঠাৎ ভাইয়া রাতে চিৎকার দিয়ে ওঠে। আব্বু লাইট জ্বালায়। ভাইয়া বলে তাকে নাকি বিড়াল ডাকছে, অথচ আমরা কেউই বিড়াল দেখছি না, সে একাই দেখছে। এটা শুনে আব্বু অনেক ভয় পায়। পরের দিন আমাদের দুজনকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার ওষুধ দেয়, চেক আপ করে, সব নর্মাল। ওষুধ খাওয়ার 3 থেকে 4 দিন পর আমার শরীর জ্বর কমছিলই না। আমার হালকা কমলেও ভাইয়ার একদমই কমছিল না। সে শুধু কালো বিড়াল দেখছে। পরের দিন সে মামি আমাদের দেখতে আসে। এসে দেখে আমাদের জ্বর এখনো কমেনি। পরে আম্মু সব বলে, আমাকে জিজ্ঞেস করে তোমরা কোনো বিড়ালকে মারছো নাকি। পরে আমি সব বলে দিই। ভাইয়া বিড়ালকে লাথি দেয় আর আমি থুতু মারি। এটা শুনে মামি অনেক ভয় পায় আর ওনার এক দুলাভাই এর কাছে নিয়ে যায়। উনি আবার জিন নিয়ে অনেক কিছুই জানতো। ওনারা ওখানে যাওয়ার পর মামি সব খুলে বলে ওনাকে। উনি একটা বই বের করে পড়েন। তারপর মামিকে বলেন আমরা যে বিড়ালকে মারছি সেটা নাকি জিনের ইমাম ছিল। তখন আসরের নামাজ পড়ানোর জন্য যাচ্ছিল। আমরা তাকে লাথি আর থুতু দিয়ে নাপাক করে দেই। রাস্তার লোকজন বেশি থাকায় তেমন ক্ষতি করতে পারেনি আমাদের, তাই হালকা বাতাস মারে। আম্মু শুনে অনেক ভয় পায় আর জিজ্ঞাসা করে এখন কি করব। পরে উনি বলে সুন্দর করে একটা মুরগি রান্না করে ওই কবরস্থানের গেটে সামনে দিতে, যে আমার সন্তানরা না বোঝে এমন করেছে এবং তাদেরকে যেন মাফ করে দেন। এটা বলে আর পিছিয়ে যেন না তাকায়। আম্মু পরের দিন এমনই করে। তারপরের দিন আমরা সুস্থ হয়ে যাই আল্লাহর রহমতে। এখনো মাঝে মাঝে সবাই এই গল্প আমাদের বাচ্চাদের বলেন যেন তারা কখনো কুকুর বিড়ালকে না মারে। ঘটনাটুকু এতটুকুই ছিল। ঘটনা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গোস্ট এবং অফিসিয়ালের পক্ষ থেকে আমরা প্রতিদিনের মতো আজকে শুরু করছি নতুন একটি ভৌতিক ঘটনা দিয়ে। চলুন সরাসরি ঘটনাটি শুনে নেওয়া যাক। ঘটনাটি পুরনো একটি কবরস্থানের ঘটনা। ঘটনাটি আমাকে যেভাবে পাঠিয়েছেন আমি সেভাবে বলছি। আমার বাড়ির পাশ দিয়ে ময়মনসিংহ এবং ঢাকা রোড। এই রোডকে ঘিরে অনেক রকম কথা শোনা যায়। আমাদের বাসার পাশে একটা বাগ আছে, যেখানে রয়েছে একটি পুরাতন কবরস্থান। কবরটি কার তা কেউ জানে না। সেটি বহু পুরানো একটি কবরস্থান। শোনা যায় এখানের বসতি স্থাপনের অনেক আগে থেকেই নাকি এই কবরস্থান এখানে ছিল। আমার দাদা এবং বাবা এবং পাশের বাড়ির কাদের আলী তালুকদার অনেক আগে থেকেই এই এলাকায় বসবাস করত। যখন তারা এখানে বসবাস করত তখন নাকি আশেপাশে গভীর জঙ্গল ছিল এবং মানুষ সন্ধ্যার পর দরজা মোটা লোহা বা কাঠের খিল দিয়ে আটকে রাখত, যেন বন্য পশু রাতের আধারে তাদেরকে আক্রমণ না করতে পারে। তিনি নিজেও বলে গেছেন এই কবর সম্পর্কে। এই কবরে নাকি রাতের বেলায় আলো জ্বলে, তবে ইদানিং কখনো দেখা গেছে বলে শুনিনি। আমি নিজেও কখনো দেখিনি। তিনি আরও বলেছেন অনেকে নাকি ওই কবরস্থানের পাশে মাঝে মাঝে একজন বৃদ্ধকে বসে থাকতে দেখে, তবে কেউ কোনোদিন সামনে গিয়ে কিছু জিজ্ঞেস করার সাহস পেত না। বৃদ্ধকে যখন দেখা যেত তখন হয় বিকেলের শেষ ভাগ অথবা সন্ধ্যা হয়ে গেছে, একটু আধার আধার পড়া অবস্থায় তাকে বেশি দেখা যেত। কবরটি এরপরে একবার ব্রিটিশ আমলে বাঁধিয়ে দেওয়া হয়। কবরটির বাঁধার সময় নাকি একটি আশ্চর্য ব্যাপার ঘটেছিল, যে ঘটনাটি গ্রামের মানুষের কাছ থেকে শোনা যায়। যারা বাঁধাইয়ের কাজ করছিল তারা প্রত্যেকে নাকি ক্রমান্বয়ে একজন বৃদ্ধকে স্বপ্নে দেখত। সেই লোক তাদের নির্দেশ দেয় শ্বেত পাথরের কবর বাঁধাই করতে, না হলে নাকি বড় ক্ষতি হয়ে যাবে।
প্রথমে সবাই পাত্তা না দিয়ে নর্মাল ইটের দেয়ালের পরিকল্পনা করা হয়, কিন্তু পরবর্তীতে যা ঘটে, কবর বাঁধার কাজ শুরু করার পরই নাকি দুইজন লোক দিনের বেলায় হঠাৎ মারা যায়। তারা দুজনেই কবর বাঁধার কাজে জড়িত ছিল। এরপর প্রায় 10 বছরের মতো কাজ বন্ধ রাখা হয়। শেষে গ্রামের একই সাথে কয়েকজন স্বপ্ন দেখে যে একটা বৃদ্ধ মতো লোক তাদের আদেশ করছে সেই কবরটি শ্বেত পাথরের বাঁধাই করতে। গ্রামের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রতিদিনই শোনা যায় নতুন কেউ না কেউ সেই বৃদ্ধকে দেখছে। অবশেষে গ্রামের মানুষ টাকা জোগাড় করে কবরটি বাড়িয়ে দেয়। সেই কবরের পাশের রাস্তায় এখনও মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়। অনেক ড্রাইভারের সাথে কথা বলে জানা যায় হঠাৎ গাড়ি চলার সময় একটা বৃদ্ধ নাকি রাস্তার মাঝে চলে আসে। সে সময় যারাই লক্ষ্য খোঁজে তারাই নাকি দেখেছে সেই বৃদ্ধর পা বলতে কিছু নেই এবং সে বাতাসে ভাসমান। এভাবে ঘটনাটি চলতেই থাকে। তার কিছুদিন পরে শোনা যায় পাশের একটি কবরস্থান থেকে একজন লাশ উধাও। সেই লাশ যখন উধাও হয়ে যায়, গ্রামের মানুষ যখন সেই সম্পর্কে তথ্য উদ্ঘাটন করতে যায়, তখন তারা শুনতে পায় সেই কবরে নাকি রাতের বেলায় বিভিন্ন ধরনের কান্নার আওয়াজ শোনা যেত। একদিন গ্রামের মানুষ সবাই মিলে সেই কান্নার আওয়াজ শুনে যখন কবরস্থানের দিকে যায়, হঠাৎ দেখতে পায় কবরস্থানের মাঝে মোমবাতির আগুনের মতো কিছু দেখা যায়। যখন সেটা লক্ষ্য করে গ্রামের মানুষ সেদিকে যাওয়ার চেষ্টা করে, যাওয়ার কিছুক্ষণ পরেই দেখে সেই আগুনটা আর নেই। এভাবে প্রায় কিছুদিন চলছিল। চলার পরে মানুষের ভিতরে একটা আতঙ্ক ঢুকে যায়। এভাবে আতঙ্ক নিয়ে চলছিল প্রায় অনেক দিন। হঠাৎ করে জানা যায় এক হুজুরকে স্বপ্নে দেখিয়েছেন গ্রামের সবাই মিলে যদি একটা ধবধবে ছাগল এবং 5টা ধবধবে সাদা মুরগি দেয়, অর্থাৎ 5টা সাদা মুরগি ভোগ দেয়, তাহলে এই সমস্যার সমাধান হতে পারে। হুজুর গ্রামের মানুষকে যখন এই কথা বলেন, গ্রামের মানুষ সবাই মিলে একটা ছাগল এবং 5টা মুরগি দেওয়ার ব্যবস্থা করে। পরবর্তীতে তারা যখন এই ভোগ দেয়, তারপরে আর এই সমস্যাটি দেখা যায়নি। আমি এতটুকুই জেনেছিলাম এই ঘটনাটি। তারপরের থেকে আমি যতদিন আছি এই গ্রামে, আমি কখনো এমন ঘটনার সম্মুখীন হইনি। সো ঘটনাটি এতটুকুই ছিল। আসসালামু আলাইকুম। আজকে যে ঘটনাটা আমি শেয়ার করবো, সেই ঘটনাটি পাঠিয়েছেন আমার এক বন্ধু। চলুন ঘটনাটা উনি যেভাবে আমাকে পাঠিয়েছেন সেভাবে বলছি। সে মূলত জাদুবিদ্যা শিখেছিল ইন্ডিয়ার কোনো এক জায়গা থেকে। তিনি পরবর্তীতে সেখান থেকে ফিরে আসে আমাদের গ্রামে, এবং গ্রামে এসে সে নিয়মিত জাদুবিদ্যার চর্চা করতে শুরু করে। আস্তে আস্তে আমরা দেখি সেই তান্ত্রিক বিভিন্ন কালো জাদুর সাথে নিজে জড়িয়ে পড়ে। তার থেকে ভয়ঙ্কর যে ঘটনাটি, তিনি প্রতিনিয়ত আমাদের আশেপাশে যে কবরস্থানগুলো ছিল সেখান থেকে মরা লাশ নিয়ে এসে বিভিন্ন ধরনের কালো জাদু করত। এমনকি কবরস্থান এবং শ্মশানঘাট থেকে মৃত শরীরের হাড় দিয়ে তিনি বিভিন্ন খারাপ আত্মার পূজাও করতেন। আমরা দেখতাম তার বাড়িতে প্রায় সময়ই বাড়ির উঠোনে আলো জ্বলত, মোমবাতির আলো, যে আলোতে তিনি বসে ধ্যান করতেন এবং বিভিন্ন ধরনের কাজ চালিয়ে যেতেন। এভাবে তিনি অসংখ্য জিন তার কাছে মজুত করে, অর্থাৎ বন্দি করে রেখে দেয়। এর মধ্যে ছিল একটি ভালো জিন, যে জিনটি কি ওনার কথা না শোনার শর্তেও ওনাকে বন্দি করে রাখে। এমনকি ওনার কথা যদি না শুনে, সেই জিনের উপর নিয়মিত অত্যাচার শুরু করে, যার ফলে সে সেই তান্ত্রিকের কথা মতো কাজ করতেছিল। এইভাবেই চলছিল প্রায় অনেক বছর, এবং তান্ত্রিকও তার কাজ চালিয়ে যাচ্ছিলেন। তার থেকে যে কথাটি, সেটা হচ্ছে আমার গ্রামের মানুষ যদি তার বিষয়ে কোনো কথা বলতো, সে সেই লোকদের ক্ষতি করে দিত। অর্থাৎ কেউ অন্ধ হয়ে যেত, কেউ অসুস্থ হয়ে ভুগত, এভাবে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হতো। এই জন্য আমার গ্রামের মানুষ সবাই তাকে এড়িয়ে চলতেন। এভাবে আস্তে আস্তে ঘটনার চলতেই থাকে প্রতিনিয়ত, কিন্তু আমার গ্রামের মানুষ কোনো কথাই বলে না। কিন্তু তান্ত্রিক দেখা যেত প্রায় সময় আমাদের আশেপাশে যদি কোনো মানুষ মারা যেত, অর্থাৎ যেসব মানুষগুলো ফাঁস নিত, বিষ খেত, এইসব মানুষগুলোর উপর তার ইন্টারেস্ট বেশি ছিল। অর্থাৎ সেই মানুষদের
বডি থেকে মাথা নিয়ে আসতো, অর্থাৎ মাথার যে খুলি নিয়ে আসতো, হাত নিয়ে আসতো, পা নিয়ে আসতো। এগুলো নিয়ে এসে সে বিভিন্ন ধরনের খারাপ কাজ করতো। আমরা আরও দেখেছি যে দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ আসতেন কালো জাদুর জন্য, সে সেগুলো টাকার বিনিময় করে দিত। এভাবে সে বিভিন্ন খারাপ কাজ করেই যাচ্ছিল, কিন্তু আমার গ্রামের মানুষ তাকে ভয় পাওয়ার জন্য কোনো কিছুই করতে পারছিল না। হঠাৎ তান্ত্রিক নিজেই একদিন তার ক্ষমতা বৃদ্ধি করার জন্য তিনি চাইলেন যে আমার কাছে তো জেন আছে, কিন্তু এর থেকে আমি একটু আরো পাওয়ারফুল হব। এই জন্য উনি যা করলেন, উনি চাইলেন যে জেনের যে বাদশা ওনাকে নিয়ে আসবেন এবং ওনাকে ওনার বিভিন্ন কাজে প্রয়োগ করবেন, অর্থাৎ খারাপ কাজে যেমন কালো জাদু ইত্যাদি, বান, এসব কাজে উনি প্রয়োগ করবেন। এভাবে আস্তে আস্তে তিনি ওই প্রিপারেশন নেওয়ার পরেই কিছুদিন পরে দেখা গেল সে জেনের বাদশাকে তার আয়ত্তে নিয়ে আসার জন্য বিভিন্ন ধরনের পূজা ইত্যাদি করা শুরু করলো। এভাবে প্রায় বেশ কিছুদিন, অর্থাৎ 40 দিন দেখা গেল যে ওই লোক আবার নতুন করে বসে জেনের বাদশাকে হাজির করে। জেনের বাদশাকে যখন হাজির করে তখন এসে বলে, আমাকে ডেকেছিস কি জন্য, আমাকে দিয়ে তোর কি কাজ? তখন তান্ত্রিক বলে, তোকে আমার কাজ আছে দেখি তোকে ডাকছি, তোকে তো আর এমনি এমনি ডাকা হয় নাই। ওনাকে বলে যে আজ থেকে তুই আমার দাস, আজ তোকে আমি যে কাজ দেব তুই সেই কাজ করবি। তখন জেনটি হাসি দিয়ে বলে, তুই কি পাগল হয়েছিস, আমি তোর কথা শুনবো? এভাবে তাদের ভিতর তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে দেখা যায় তারা বিভিন্ন ধরনের জাদু প্রয়োগ করতেছে, যার ফলে দেখা গেল যে তার বাড়ির ভিতরে এক ধরনের ঝড়ের সৃষ্টি হলো। ঝড়ের সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে তান্ত্রিক যা করলো, ওর কাছে ছিল একটা ছোট পাত্র যার ভিতর ছিল কিছু পানি, যে পানির ভিতর হাতে নিয়ে জেনের শরীরে মারার সঙ্গে সঙ্গে জেন স্থির হয়ে যায়, আর কিছু করতে পারে না। এবং এভাবে তান্ত্রিক জেনটাকে প্রায় অনেক সময় ধরে রাখলো, এবং প্রায় 2-3 ঘন্টা যাওয়ার পরে জেনের বাদশা আর কিছু না করতে পারায় তার কথায় রাজি হলো, আচ্ছা তুই যা করাবে আমি করব, তবে একটা শর্তে, তুই যদি আমাকে দিয়ে কখনো কিছু করাস, অর্থাৎ তুই যদি কোনো কিছু ভুল করিস, এই ক্ষেত্রে তোর কিন্তু মৃত্যু হবে, সেন তোকে কেউ বাঁচাতে পারবে না। তখন তান্ত্রিক হাসতে হাসতে বলল, আচ্ছা তোর যা ভালো হয় তুই করিস। এইভাবে জেনটিকেও তার আয়ত্তে নিয়ে আসে, এবং আয়ত্তে নিয়ে আসার পরে দেখা যায় তিনি একের পর এক খারাপ কাজ করতে যাচ্ছিল, এর থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ। সে জেনকে দিয়ে কোনো মানুষের চোখ অন্ধ করত, কোনো মানুষকে মেরে ফেলতো, এবং কারো যদি জমি জমা নিয়ে বাধা থাকতো, এই ক্ষেত্রে যে জমির মালিক তাদের ক্ষতি করে দিত, অর্থাৎ যার জমি না অন্যজন সেই কালো জাদুর বিনিময়ে তান্ত্রিককে টাকা দিত, এবং তান্ত্রিক অন্য জমি অন্যজনকে নিয়ে দিত। এইভাবে চলছিল তাদের কাজ। এভাবে প্রায় বছরখানিক যায়। হঠাৎ করে একদিন দেখা গেল কবিরাজ উল্টাপাল্টা সব কাজ করছে। তার বাড়িতে কখনো দেখা যায় তার গলের গরু মারা গেছে, ছাগল মারা গেছে এবং মুরগি মারা গেছে। এগুলো এমনভাবে মারা যায় যে এর শরীর থেকে মনে হয় যে রক্ত চুষে খেয়ে ফেলছে। এসব দেখার পরে তান্ত্রিক বুঝতে পারে যে কিছু হয়তো গড়বড় হচ্ছে, যার জন্য এমন করছে। পরবর্তীতে তারা জেনের কাছ থেকে ইনফরমেশন নেয়, অর্থাৎ আর এটা বলা ভালো যে জেনের ইনফরমেশনগুলো সব দিত সেই ভালো জিন, ওকে দেয় মূলত সেই কাজগুলো কত। যদি ওই জেন এইসব ইনফরমেশন না এনে দিত, এই ক্ষেত্রে ওর উপর শাস্তি প্রয়োগ করতো। এই জন্য ওই জেনটি কোনো কিছু না বলে সেভাবে কাজ করত। আপনি যে জেনের বাদশাকে হাজির করেছিলেন, ওনার ছিল আরো 7 ভাই, যে ভাইদের আপনি এখনো বন্দি করতে পারেন নাই। মূলত তারাই এগুলো করছে, হয়তোবা ওদের হাতে আপনার মৃত্যু হবে। এই কথা যখন বলে সঙ্গে সঙ্গে তান্ত্রিক ভয় পেয়ে যায়। ভয় পেয়ে গিয়ে সঙ্গে সঙ্গে সে আবার সব কিছু নিয়ে ঘরের ভিতরে এক কোনায় মোমবাতি জ্বালিয়ে আবার পুজো করা শুরু করে কিছুক্ষণ পরে দেখা যায় জেনের বাদশা আসে। জেনের বাদশা এসে হাসতে থাকে। হঠাৎ করে দেখা যায় তাদের ভিতর এক তর্ক বিতর্ক শুরু হলো। চারদিকে দেখা গেল যে ঝড় শুরু হয়ে গেল। তার ঘরের ভিতরে যত কিছুর সব আওলা জ্বালা করে ফেলছে, এমনকি সব কিছু ভেঙে ঘুরে ফালায় দিতেছে। তখন ভালো জিনটা এসে বলল
যে তোর পাপের ঘর আর শেষ হচ্ছে, তুই আর বাঁচতি না, তোকে আজকেই মেরে ফেলবো আমরা সবাই। এইভাবে তারা সবাই মিলে তার উপর আক্রমণ করা শুরু করে। এমনকি একটা জিনিস, যেটা কোনো জেন যদি সর্বপ্রথম ওই তান্ত্রিকের উপরে আক্রমণ করে, অর্থাৎ যে কোনো হিংস্র প্রাণী এর ভিতর যেগুলো হচ্ছে, অর্থাৎ জেন পেত আত্মা যেগুলো আছে, এইগুলো যদি তান্ত্রিকের উপর কখনো আক্রমণ করে, যে প্রথমে আক্রমণ করবে এবং কি যার হাতে ওই তান্ত্রিকের মরণ হবে, সেও মারা যাবে। মূলত এই কারণেই জেনরা কখনোই তাকে কিছু বলতো না, ভয়ে ভয়ে থাকতো। কিন্তু এইবার যে ভালো জিনটিকে তান্ত্রিক নিয়মিত অত্যাচার করতো, সে এবার প্রথমে আসে দেখলো হঠাৎ করে তান্ত্রিকের চাপ দিয়ে হঠাৎ করে ধরে ঘাড় ধরে মটকে দেয়। তান্ত্রিক ছটফট করতে মাটিতে লুটে পড়ে এবং তান্ত্রিক মারা যায়। তান্ত্রিক যখন মরে যায় তখন একটু পরে দেখা যায় হঠাৎ করে জেনটি পড়ে যায় এবং তার রূপ চেঞ্জ হয়ে একটা কাকে পরিণত হয় এবং তার মৃতদেহ পড়ে থাকে সেই ঘরের মেঝেতে। এগুলো জেনরা সবাই দেখে এবং সেই জেনকে নিয়ে যায়। এরপরে গ্রামের মানুষ সবাই এসে দেখে যে সেই তান্ত্রিকের মৃতদেহ মাটিতে পড়ে আছে এবং গ্রামের মানুষও খুশি হয়েছিল এই তান্ত্রিকের মৃত্যুতে। তারা মনে করেছিল যে এই তান্ত্রিকে মরায় তাদের যে সমস্যা ছিল, যা ভয় করত এবং তাদের সাথে খারাপ কিছু করত, এই সব থেকে তারা সবাই রেহাই পেল। এমনকি সেই তান্ত্রিকের দেহ তারা মাটিও দেয়নি, তারা নিয়ে যে কোনো একটা জঙ্গলের ভিতর ফেলে দিয়েছিল এবং পরবর্তীতে সেই লাশের কোনো খবর পাওয়া যায়নি। এবং গ্রামের মানুষ তখন তারা আনন্দের সাথে দিন কাটাচ্ছিল। এরপরে আর তাদের গ্রামে কোনো তান্ত্রিকের আবির্ভাব হয়নি এবং তারা অনেক ভালো ছিল। এতটুকুই আমার ঘটনা ছিল। ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট যদি নাও করেন, সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে যাবেন। সবাইকে ধন্যবাদ।